আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে এমএস ওয়ার্ড শুরু করতে গেলে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। তো সেই বিষয়গুলো দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। আর শুরুতেই এমএস ওয়ার্ড 2019 আপডেট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ইন্টারফেস, এরকম সাদা একটা ইন্টারফেস এবং এই জায়গাটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমরা এখানেই টাইপ করব বা লেখালেখি করব এবং এখান থেকেই কাজগুলো শিখব। তো শুরুতেই এমএস ওয়ার্ডে কিছু লেখা লিখে নিচ্ছি বা একটি প্যারাগ্রাফ লিখে নিচ্ছি। তো আপনি চাইলে এখান থেকে টাইপ করে লিখতে পারেন এবং এমএস ওয়ার্ডের মধ্যে অটো কিছু লেখা নিয়ে আসা যায়। তো ওয়ার্ড থেকে যদি আমরা অটো একটা লেখা নিতে চাই, আমরা যখন এখানে লিখে দিব সমান সমান RAND, তারপর হচ্ছে দুইটা ব্রেকেট দিয়ে দিব, দিয়ে যখন আমরা ইন্টারে ক্লিক করে দেব তখন দেখেন অটোমেটিক এরকম একটা প্যারাগ্রাফ চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ডে রেডি করা একটা প্যারাগ্রাফ। আপনি ওই যে সূত্রটা লিখে দিলাম সেটা লিখে দিলে কিন্তু এই লেখাটা চলে আসবে। আপনাকে আর কষ্ট করে টাইপ করতে হবে। আর আপনি যদি চান এখানে টাইপ করতে, তাহলে এখানে আপনি টাইপ করতে পারেন। তো আমি সহজেই এই লেখাটা নিয়ে আসলাম। তো শুরুতেই আমরা একটা টাইটেল দিতে চাই, এই লেখাটার উপর একটা টাইটেল দেব। আমি এখানে একটা টাইটেল দিয়ে নিচ্ছি। এই লেখাটাকে আমি একটু নিচে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে একটা টাইটেল দিয়ে দেব। ঠিক আছে, তো আমি এখানে বেসিক আইটি একাডেমি লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের বেসিক আইটি একাডেমির একটা টাইটেল। তো আমি এখানে টাইটেলটা লিখে দিলাম বেসিক আইটি একাডেমি। এখন আমি এই টাইটেলটাকে সাজাবো। তো শুরুতেই এই লেখাটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট কীভাবে করব? কোনো একটা লেখাকে যদি আমি সিলেক্ট করতে চাই তখন এই যে মাউস দেখতে পাচ্ছেন, এই মাউস দিয়ে আমি লেখাটাকে সিলেক্ট করতে পারি। চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারি, আবার চাইলে পিছন থেকেও সামনের দিকে এই চাপ দিয়ে ধরে যখন আমি যেখান থেকে সিলেক্ট করব মাউসটা এখানে রাখবো এবং মাউসের যে লেফট বাটন রয়েছে এখানে চাপ দিয়ে ধরে এই যে যখন সামনের দিকে টান দেব পিছনের দিকে, তখনই কিন্তু এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। আবার চাইলে আমি সামনে থেকেও পিছনে নিতে পারি। এই যেখানে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে আমি যখন পিছনের দিকে চাপ দিয়ে টান দেব তখন কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু এই একটা লাইনও করতে পারি, আবার চাপ দিয়ে ধরে এইভাবে পুরোটা লাইনও কিন্তু সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে সিলেক্ট। আর আপনি যদি চান যে পুরো লেখাটাকে সিলেক্ট করতে, এখানে যদি আপনি 10 পেজও থাকে তখন কিন্তু সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। কীভাবে? আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এতে ক্লিক করব, কন্ট্রোল এ যখন চাপ দিয়ে দেবো তখন আমার এই পেজের মধ্যে যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমি যখন আবার সিলেক্টটা বাদ দিতে চাই তখন মাউস দিয়ে আমি যখন এখানে ক্লিক করে দেবো যে কোনো জায়গায় তখনই কিন্তু সিলেক্টটা চলে যাবে। আর যদি চাই একটা লাইন করতে এভাবে করব, যদি দুইটা লাইন করতে চাই এভাবে দুইটা লাইন করতে পারবো। যত ইচ্ছা আমি এইভাবে বাড়াতে পারি, আবার পুরাটাও করতে পারি। মাউস দিয়ে ধরে চাপ দিয়ে ধরে একদম নিচ পর্যন্ত টান দিয়ে নিয়ে যাব, ড্র্যাগ করে তখনই কিন্তু পুরা লেখাটাই সিলেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা সিলেক্ট করতে পারবেন, শুরু থেকে শেষ বা কম যতটুকু ইচ্ছা আপনি এতটুকু সিলেক্ট করতে পারবেন। এমএস ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা কাজ কিন্তু সিলেক্ট করে করে করতে হবে, কারণ আপনি যে লেখাটাকে সিলেক্ট করতে চান সেই লেখাটাকে সিলেক্ট করে কিন্তু ইফেক্টগুলো দিতে হবে। আমি যদি বেসিক আইটি একাডেমি যে টাইটেল লিখেছি সেই লেখাটাকে আমি টাইটেল হিসেবে দিতে চাই, এখানে রাখলে কিন্তু টাইটেলটা বোঝা যাবে না। তো আমি টাইটেল লেখার জন্য এটাকে একদম মাঝখানে নিয়ে আসবো। আর সেটা করার জন্য আমি একটা কাজ করবো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেন্টার নিয়ে আসার জন্য। অবশ্যই এগুলো আমি পরে আলোচনা করব। জাস্ট আমি একটা টাইটেল এখান থেকে সাজিয়ে নিচ্ছি, আপনারা পরে এগুলো একদম ধরে ধরে একটা সিরিয়ালে এই আলোচনাগুলো চলে আসবে। আমি এখন একটা সাজিয়ে নিচ্ছি, জাস্ট আপনারা শুধু দেখেন আমি কী করি। আমি এটাকে মাঝখানে দিলাম এবং বড় করে নিলাম। আমি চাচ্ছি যে এটাকে একটু বোল্ড করতে, ঠিক আছে, এটাকে বড় করতে, মোটা করতে, চাইলে এটাকে আমি কালারও চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটা রাখলাম। এখন কিন্তু মনে হচ্ছে এটা একটা টাইটেল। হ্যাঁ, ঠিক আছে, যে শিরোনাম একদম শুরুতে নিয়ে আসলাম এবং এটা একদম মাঝখানে উপরে এবং এটা একটু বড় হয়ে গেল। এখন কিন্তু এটাকে শিরোনাম মনে হচ্ছে বেসিক আইটি একাডেমি। আর বাকিগুলো হচ্ছে নর্মালি ট্যাক্স লেখাগুলো এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে শিরোনাম, এটা হচ্ছে ট্যাক্সের বাকি যে লেখাগুলো সেগুলো। এবং এখন যে কাজটা শিখব সেটা হচ্ছে আমরা যখন সিলেক্ট করি, যতটুকু লেখায় সিলেক্ট করতে চাই, আমি যদি এই এতটুকু লেখাও সিলেক্ট করি, যে এক লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা মিনি টুলবার চলে আসছে। এটাকে বলা হয় ফরম্যাটিং টুলবার এবং লেখার অনেকগুলো কাজ কিন্তু এখান থেকে আমি শর্টকাট করতে পারি। এটা হচ্ছে ফরম্যাটিং। আমরা ফরম্যাট নিয়ে আরও অনেক লম্বা আলোচনা করব। তারপরে এটা হচ্ছে একটা শর্টকাট। আমি যখনই কোনো একটা লেখাকে এইভাবে সিলেক্ট করব, এইভাবে লেখাকে সিলেক্ট করব, তখনই সাথে সাথে এই মিনি টুলবারটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে ফরম্যাটিং টুলবার, মিনি টুলবার।
তো এখান থেকে কিন্তু আমরা সাইজটা বড় করতে পারি, ছোট করতে পারি, এখানে অনেকগুলো কাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা চাপ দেব এই লেখাটা সিলেক্ট করা আছে, এখন কিন্তু এখান থেকে যা করব এই লেখাটার উপরে এটা ইফেক্টটা পড়বে, মানে অন্যগুলোর উপরে কিন্তু পড়বে না, যে লেখাটা সিলেক্ট করা আছে শুধু ওই জায়গাটাতেই এটা পড়বে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর মিনি টুলবার থেকে চাইলে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারি। লেখাটা এরকম ডিজাইন আছে, আমি যদি চাই যে এরকম করতে চাই, দেখেন লেখাটা কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেল। এবং আমি যদি চাই লেখাটাকে বোল্ড করতে, এখান থেকে বোল্ড করতে পারবো, এটাকে চাইলে একটু বাঁকা করতে পারবো ইটালিক, এটাকে চাইলে একটু আন্ডারলাইন করতে পারবো। তারপর এখান থেকে আমি সাইজ বড় করে দিতে পারি, আরও বড় করতে পারি। এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা এই ফরম্যাটিং টুল দিয়ে কিন্তু ছোটোখাটো কাজ এখান থেকে সেরে নিতে পারি। আর ফরম্যাটিং নিয়ে পরে কিন্তু আরও অনেক বড় আলোচনা রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে যখন আপনি টাইপ করতে যাবেন বা কোনো কিছু লিখতে যাবেন, তখন কিবোর্ডের যে বাটনগুলোর ইউজ প্রতি মুহূর্তে প্রয়োজন হবে সেই বাটনগুলো সম্পর্কে আমরা একটু জানব। এবং টাইপ করতে গেলে সেগুলো অবশ্যই আপনাকে একটু পরপরই ব্যবহার করতে হবে, সেগুলো জানতে চাই। তো শুরুতেই আমরা কিবোর্ড থেকে স্পেসের যে কাজ, দেখেন বড় একটা বাটন স্পেস, তো স্পেসের যে কাজ সেটা আমরা শিখতে চাই। স্পেসের কাজটা হচ্ছে আমরা যখন লিখব প্রত্যেকটা শব্দের পর একটা এই যে এরকম স্পেস দিতে হয়, সেই স্পেসটা দেওয়ার জন্য আমরা এই স্পেস বাটনটা ইউজ করব। দেখেন আমরা যদি এখানে টাইপ করতে চাই, আমি একটু নিচে নিয়ে যাচ্ছি এটাকে, তো আমরা যদি এখানে ধরেন কোনো কিছু একটা লিখতে চাই, আমি এটা লিখলাম, লেখার পর একটা স্পেস দিতে চাই, তখন কিন্তু কিবোর্ড থেকে এই স্পেসে চাপ দিলে একটা স্পেস হয়ে যাবে। আমি যখন আবার স্পেসে চাপ দেবো তখন কিন্তু আরেকটা স্পেস হয়ে যাবে। আপনি প্রত্যেকটা লেখার পরে যে স্পেসটা দিবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে এই যে স্পেসে চাপ দিলে কিন্তু একটু একটু সরে যাবে, একটা স্পেস কিন্তু ক্রিয়েট হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসের কাজ। তো কিবোর্ড থেকে এখন যে বাটনের কাজটা শিখবো সেটা হচ্ছে ট্যাব বাটনের কাজটা কি, আপনি যখন লিখতে যাবেন তখন একটু পরপরই ট্যাবের কাজ লাগবে। তো আপনি যদি কোনো একটা লেখাকে একটু ফাঁকা ফাঁকা করতে চান, স্পেস তো অল্প একটু জায়গায় ফাঁকা হয়, আর ট্যাব হচ্ছে এর অনেক গুণ বেশি ফাঁকা হয়। আমি যখন এই যে এখানে যাব, মানে এই শব্দটার পরে আমি একটু ফাঁকা দিতে চাই, তখন কিবোর্ড থেকে যখন আমি এই ট্যাবে চাপ দিব, আমি ট্যাবে চাপ দিলাম, দেখেন একটু বড় ফাঁকা হচ্ছে। আমি যখন স্পেসে চাপ দিই এটা হচ্ছে অল্প একটু হচ্ছে, আর ট্যাবে দিলে একটু বড় বড় ফাঁকা হচ্ছে, এই যে বড় বড় ফাঁকা হচ্ছে। আমি যদি এখান থেকে চাপ দিই বড় বড় ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। আপনি যখন নতুন একটা শব্দ লিখতে যাবেন, যে এখানে আমি একটা শব্দ লিখবো, আমি এটাকে একটু নিচে নিয়ে যাচ্ছি, আমি একটা শব্দ লিখলাম, তারপর এখান থেকে একটা বড় ফাঁকা দিতে চাই, তখন আমি ট্যাব দিয়ে বড় একটা ফাঁকা দেবো। আবার যখন লিখবো তখন আবার যখন ট্যাবে ক্লিক করব তখন বড় একটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। আর স্পেস দিলে কিন্তু ছোট একটা ফাঁকা হচ্ছে, মানে একটা নর্মাল স্পেস, রেগুলার যে স্ট্যান্ডার্ড একটা স্পেস সেটা কিন্তু স্পেসে চাপ দিলে অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা ট্যাব হচ্ছে অনেক বড় একটা ফাঁকা করার জন্য, এটা একটা নির্দিষ্ট মাপে এভাবে ফাঁকা হবে। আপনি যদি চান যে এই লেখাটাকে এতটুকু দূরত্বে রাখতে, তখন আপনি ট্যাব ইউজ করে করে এই ফাঁকাটা তৈরি করতে পারবেন। তো কিবোর্ড থেকে এখন যে বাটনের কাজটি শিখব সেটা হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লক হচ্ছে আপনি যখন এমএস অফিসের মধ্যে টাইপ করতে যাবেন, নর্মালি সেই লেখাগুলো কিন্তু ছোটো হাতের হবে, এরকম যখন লিখবেন তখন কিন্তু ছোটো হাতের লেখা হবে। আর যদি আমরা ক্যাপস লকে ক্লিক করে দিই, কিবোর্ড থেকে একদম দেখেন বাম পাশে ক্যাপস লক নামে একটা মানে বাটন রয়েছে, সেই বাটনে যখন আমি ক্লিক করে দেবো, এখন যতগুলো লেখা লিখবো সবগুলো কিন্তু বড় হাতের লেখা হবে, ঠিক আছে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। তো ক্যাপস লক যখন দেওয়া থাকবে, ক্লিক করা থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা লেখা বড় হাতের হয়ে যাচ্ছে। আর যখন ক্যাপস লকটা আপনি উঠিয়ে দিবেন, মানে ক্যাপস লকে যখন আবার ক্লিক করে দিবেন, তখন যখন লিখবেন সবগুলো ছোটো হাতের হবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপস লক। তো কিবোর্ড থেকে এখন যে কাজটা শিখবো আমরা সেটা হচ্ছে কন্ট্রোল বাটন। দেখুন একদম ডান পাশে নিচে কোনায় CTRL লেখা, এটা হচ্ছে কন্ট্রোল। তো আমরা যদি এই কন্ট্রোলে চাপ দিই, এতে চাপ দিই, দেখেন সবগুলো লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে কিন্তু আমরা এই সিলেক্টটা খুব সহজে করতে পারি। আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেব তখন কিন্তু পুরা লেখাটাই সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোলের কাজ। আর এরপরে যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইন্টার। তো কোনো একটা লেখার পরে আপনি যদি চান যে এই লেখাটিকে নিচে নামাতে, অথবা আপনি এই পর্যন্ত লিখছেন, ঠিক আছে, লেখার পর আপনি চাচ্ছেন যে নিচের লাইনে যেতে, তখন আপনি যখন কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিবেন তখন কিন্তু এভাবে নিচের লাইনে চলে যাবে। আপনি যতবার ইন্টারে চাপ দিবেন তত কিন্তু এটা নিচে নামতে থাকবে। আবার যখন ব্যাক স্পেসে চাপ দিবেন, আপনি দেখেন কন্ট্রোলের উপরে একটা ব্যাক স্পেস অপশন রয়েছে, এটাকে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু লেখাটা আবার উপর দিকে চলে যাবে। মানে আপনি যে ইন্টার দিয়ে একটা ফাঁকা করেছেন একটা লাইন, সেই লাইনটা কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাবে। আমি যখন ইন্টারে চাপ দিব তখন এভাবে নিচে যাবে। অথবা কোনো একটা লেখার মাঝখানে যদি আপনি চাপ দেন, ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর যদি ইন্টারে চাপ দিয়ে দিই তখন লেখাটি কিন্তু নিচে নেমে যাবে, এবং যতটুকু চাই আমি ততটুকু নিচে নিতে পারবো। আবার যখন উপর দিকে নিয়ে আসতে চাই তখন কিন্তু যখন ব্যাক স্পেসে চাপ দিব তখন কিন্তু লেখাটা আবার যে ইন্টার দিয়ে ফাঁকাটা হয়েছিল সেই ফাঁকাটা
বাদ গিয়ে আবার উপর দিকে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারের কাজ। ইন্টার দিলে আমরা একটা ধাপ নিচে চলে যাব বা নিচের লাইনে যেতে চাই। এখান থেকে আমি নিচের লাইনে যাব, তখন এখান থেকে যখন আমি ইন্টারে চাপ দিব নিচের লাইনে, আবার যখন ইন্টারে চাপ দিব পরবর্তী লাইনে চলে যাব। এইভাবে কিন্তু এক লাইন থেকে আরেক লাইনে আমরা ইন্টার চাপ দিয়ে দিয়ে যেতে পারি। এবং উপর দিকে চলে আসতে চাইলে আবার যখন ব্যাক স্পেস দিব তখন কিন্তু আমরা উপর দিকে চলে আসব। তো এখন আমরা কিবোর্ড থেকে যে কাজটা শিখব সেটা হচ্ছে ডিলেট। আমরা যদি কোনো একটা লেখাকে ডিলেট করতে চাই তখন কিন্তু ডিলেট অপশনটা আমরা ইউজ করতে পারি, এবং ব্যাক স্পেসে কিন্তু ডিলেট করার জন্য আমরা ইউজ করতে পারি। ডিলেট কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে, একটা হচ্ছে ডিলেট দিয়ে। তো আমরা যদি নর্মালি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে চাই, ধরেন আমি এই লেখাটাকে ডিলিট করতে চাই, এই যে এই লেখাটাকে আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই, লেখাটা পুরোটা লেখা যদি এইভাবে সিলেক্ট করে দিই, দেওয়ার পর যদি আমি এখান থেকে ব্যাক স্পেস চাপ দিই তাও ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে যে ব্যাক স্পেস দিয়ে দিলাম, লেখাটা কিন্তু চলে গেল। আমি আবার লেখাটাকে ফেরত নিয়ে আসি, কন্ট্রোল জেড দিলাম, তখন কিন্তু লেখাটা আবার চলে আসলো। এবং ব্যাক স্পেস ছাড়াও কিন্তু আবার যখন আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ডের মধ্যে দেখেন উপরে একটা ডিলেট একটা অপশন রয়েছে, আমি যখন ডিলেট বাটনে চাপ দিব তখন কিন্তু লেখাটা চলে যাবে। আমি আবার লেখাটা নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে লেখাটা নিয়ে আসলাম। তো আমরা কিন্তু ডিলেট দুইভাবে করতে পারি, ব্যাক স্পেস দিয়েও করতে পারি, আবার ডিলেট দিয়ে করতে পারি। সেটা হচ্ছে সিলেক্ট করে কোনো একটা লেখা যখন আমি সিলেক্ট করে দেবো, সেটা এক লাইন হতে পারে, পুরোটা লেখা হতে পারে, অথবা কয়েকটা শব্দ হতে পারে। এভাবে যদি সিলেক্ট করে আমি যখন ডিলেটে চাপ দেবো তাও যাবে, ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু লেখাটা ডিলেট হয়ে যাবে। আমরা দুইভাবে ডিলেট করতে পারি। এবং ব্যাক স্পেস এবং ডিলেটের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমি যদি এই লেখাটার পিছন থেকে আমি যতটুকু লিখে সামনে আসছি বা এখানে দিছি কার্সরের পিছনের অংশ ডিলিট করতে চাই, তখন কিন্তু ব্যাক স্পেসে যখন আমি ক্লিক করব তখন দেখেন পিছনের লেখাটা একটা একটা করে ডিলিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে পিছনের লেখাটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমি যখন আবার এখান থেকে কন্ট্রোল জেডে চাপ দিব তখন কিন্তু পুরো লেখাটা আবার চলে আসবে, কন্ট্রোল জেড। ঠিক আছে, চলে আসছে। এবং আমি যদি চাই যে না এটা সামনের দিকে যে লেখাটা আছে সেটা ডিলিট করব, তখন যেখান থেকে ডিলিট করতে চাই ওইখানে ক্লিক করে আমি যখন ডিলেটের চাপ দেবো, ডিলেট যে বাটনটা রয়েছে কিবোর্ডে, যখন দেখেন সামনের যে অংশটা সেটা কিন্তু কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সামনের লেখাটাও কেটে যাচ্ছে। এটা এখানে সহজে দেখতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, বেসিক আইটির এখানে লিখে দিলাম। তো আমি যদি এখানে ব্যাক স্পেস ক্লিক করি তখন দেখেন এই যে এদিকে ডিলিট হবে। আর আমি যখন এখানে ক্লিক করে ডিলেটে চাপ দেবো তখন দেখেন সামনের যে লেখাটা সেটা ডিলিট হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো আমি এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করছি, এই যে দেখেন ব্যাক স্পেস যখন ক্লিক করছি তখন কিন্তু পিছনের লেখাটা চলে যাচ্ছে। আমি আবার এই লেখাটা ফেরত নিয়ে আসি সামনের লেখাটা বোঝানোর জন্য। আর এখন আমি ডিলিট দিয়ে চাপ দিয়ে ডিলিট করব। তো আমি যদি এখানে ক্লিক করে ডিলিটে চাপ দিই তখন দেখেন সামনের লেখাটা এই যে এ থেকে শুরু হবে, ডিলিট করে এ সি ডি এভাবে ডিলিট হবে। আমি এখানে ডিলিট করে দিচ্ছি, ডিলিটে চাপ দিচ্ছি কিবোর্ড থেকে, দেখেন এখন কিন্তু সামনের লেখাটা ডিলিট হয়ে গেল। তো আমরা কিন্তু এখান থেকে দুইভাবে মানে সামনের দিকেও ডিলিট করতে পারি, আবার পিছনের দিকেও কিন্তু ডিলিট করতে পারি। এটা হচ্ছে দুই ধরনের ডিলিট করা। ব্যাক স্পেস দিয়ে হচ্ছে পিছনের দিকে যাবে, আর ডিলিট দিয়ে হচ্ছে সামনের অক্ষরগুলো ডিলিট করা যাবে। তো এখান থেকে আমরা যদি কোনো একটা লেখাকে কপি করতে চাই তখন কি করব, তখন শুরুতে এই লেখাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে কপি করতে চাই। তো আমরা কিন্তু কিবোর্ড থেকে শর্টকাট কপি করতে পারি, কন্ট্রোল সিতে যখন ক্লিক করে দেব, কন্ট্রোল সি, তখন কিন্তু এই লেখাটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি চাই এই লেখাটাকে আমি এখানে রাখবো নিচে, আমি এখানে মাউস দিয়ে ক্লিক করার পর ইন্টারে যখন চাপ দিলাম তখন কিন্তু দেখেন পরের লাইনে চলে আসলাম। তো এই লেখাটাকে যদি আমি এখানে পেস্ট করতে চাই, মানে কপি করা লেখাটাকে এখানে নিয়ে আসতে চাই, তখন কিন্তু আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে চাপ দেব, কন্ট্রোল ভি, তখন কিন্তু লেখাটা কপি হয়ে এখানে চলে আসলো। এটা হচ্ছে কন্ট্রোল ভিতে চাপ দিলে কন্ট্রোল সিতে কপি হবে, কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে যাবে, মানে এখানে লেখাটা আবার চলে আসলো। এবং এই লেখাটাকে আমি এখন কেটে দিই, কেটে দিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি। তো আমি তো কপি করে নিলাম, মানে এখানে আছে লেখাটা আবার ওখানে কপি হলো। আমি যদি চাই যে এই লেখাটাকে কাট করে নিয়ে যেতে চাই, এখানে থাকবে না, একদম শুধু এখানেই থাকবে, তখন আমি কাট করে নিয়ে যাব। কাট করার জন্য হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্সে যখন চাপ দিব লেখাটা কিন্তু কাট হয়ে গেল। এখন যদি আমি এই লেখাটাকে এখানে রাখতে চাই, আমি মাউস দিয়ে যখন এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে আবার কন্ট্রোল ভিতে চাপ দেব, তখন দেখেন ওইখান থেকে কাট হয়ে লেখাটা কিন্তু এখানে চলে আসলো। প্রথমে হচ্ছে কন্ট্রোল কপি দিয়ে আমরা কপি করলাম, তারপর এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, এবং কন্ট্রোল এক্সতে লেখাটাকে ওইখান থেকে আমি এখানে কাট করে নিয়ে আসলাম, মানে ওইখানে থাকবে না, শুধু ওইখানে থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে লেখাটাকে এখানে নিয়ে আসলাম। এবং এই লেখাটাকে যেখান থেকে আমি নিয়ে আসছি সেখানে আবার আগের জায়গায় নিতে চাই, তখন আমি কি করব, যেটা আমি করেছি সেটা থেকে আবার ফেরত নিয়ে যেতে চাই, তখন আমি কন্ট্রোল জেডে ক্লিক করে দেব, কন্ট্রোল জেড, দেখেন লেখাটা এখানে চলে গেছে। আমি যখন আবার কন্ট্রোলে জেড দেবো তখন কিন্তু লেখাটা জায়গায় চলে যাবে। মানে হচ্ছে আমি যে যে কাজগুলো করেছি সেখান থেকে আবার পিছনে যেতে চাই বা সেই কাজে আবার ব্যাক করতে চাই, তখন আপনি
কন্ট্রোল জেটে যত চাপ দিবেন তখন আপনি তত পিছনের দিকে যেতে থাকবেন। ঠিক আছে, তো আমি এটাকে কাট করে নিয়ে গেলাম, সেখান থেকে আবার জায়গায় নিয়ে আসলাম কন্ট্রোল জেটের মাধ্যমে। এবং এখান থেকে যদি আবার চাই যে না এই লেখাটা আবার আমার ওই জায়গায় যেতে চাই, এখন কিন্তু কন্ট্রোল জেড, কিন্তু আবার সামনের দিকে কেমনে যাব? এই লেখাটা কাট কপি ছাড়া আমি যেখানে ছিল সেখানে নিতে চাই, এটাকে বলা হচ্ছে রিডু। কন্ট্রোল ওয়াইতে যখন আমি ক্লিক করে দেব তখন দেখেন আবার যেখানে ছিল আবার সেখানেই চলে আসলাম, এটা হচ্ছে রিডু কন্ট্রোল ওয়াই। এবং সর্বশেষ হচ্ছে এই লেখাটাকে যদি আমি অটোমেটিক সেভ করতে চাই তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ যখন ক্লিক করে দেব তখন কিন্তু সেভ করার অপশনে চলে আসবে। আমি লেখাটা লিখলাম, যা যা করা দরকার সব কাজ শেষ করলাম, তখন মনে হচ্ছে যে আমি সেভ করব, তখন কন্ট্রোল এস এ যখন চাপ দিব তখন এই সেভ করার এই অপশনটা চলে আসবে। এবং এখানে দেখেন এখানে ব্রাউজ করার একটা অপশন চলে আসবে। আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কোন জায়গায় লেখাটা সেভ করব সেই অপশনটা আমাদের সামনে চলে আসবে। সেভ করার কিন্তু অনেকগুলো জায়গায় আপনি সেভ করতে পারেন। আপনি চাইলে CDEF ওই ড্রাইভগুলোতে সেভ করতে পারেন, অথবা আপনি কম্পিউটারের ডেস্কটপে সেভ করতে পারেন। আপনি যখন এখান থেকে ডেস্কটপে ক্লিক করে দেবেন তখন আপনার ডেস্কটপ সিলেক্ট হয়ে যাবে, সেখানে সেভ দিলে ওই ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। এবং আমি যদি চাই যে নর্মালি কম্পিউটারে যে মানে ওয়ার্ড ফাইলগুলো সেগুলো হচ্ছে ডকুমেন্ট ফাইলের মধ্যে সেভ হয় অটোমেটিক, এটা এখানে সিলেক্ট করে দেওয়া আছে। এই যে ডকুমেন্ট ফাইল, আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কিন্তু এই লেখাটা এই ডকুমেন্ট ফাইলের মধ্যে সেভ। এটা কিন্তু আপনি যদি সিলেক্ট নাও করেন এখানে অটোমেটিক সেভ হবে। আপনি যদি চান এই লেখাটাকে অন্যান্য ড্রাইভে সেভ করতে, যেমন সি ড্রাইভ বা ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, ওই ড্রাইভগুলোতে সিলেক্ট করে যে ফোল্ডার সিলেক্ট করে দেবেন সেই ফোল্ডারে কিন্তু আপনার লেখাটা সেভ হবে। তো আমি নর্মালি এখানে ডকুমেন্টই সেভ করতে চাই, আমি যে নামে সেভ করতে চাই সেই নামটা এখানে দিয়ে দেবো। আমি এই নামে সেভ করতে চাই বেসিক আইটি একাডেমি। আর এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, বেসিক আইটি একাডেমি যখন আপনি একবার সেভ করবেন দ্বিতীয়বার কিন্তু বেসিক আইটি একাডেমি দিয়ে সেভ করতে পারবেন না। একটা নাম একবারে শুধু সেভ হবে, তখন আপনি বেসিক একাডেমি 1, বেসিক একাডেমি 2 এইভাবে আলাদা আলাদাভাবে সেভ করতে পারবেন। একটা নাম একবারই আপনি সেভ করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু কম্পিউটারে সেভ করতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনি যদি লোকেশনটা চেঞ্জ করে দিন, অন্য একটা ড্রাইভে সেভ করেন তখন কিন্তু এই নামে আবার সেভ করতে পারবেন। তবে একটা জায়গার মধ্যে এই যে ডকুমেন্টের মধ্যে অথবা কোনো একটা ফোল্ডারের মধ্যে আপনার সব ডকুমেন্ট সেভ করতেছেন সেখানে কিন্তু একই নামে দুইবার একটা ফাইল আপনি সেভ করতে পারবেন না। যেমন এটা এখানে বেসিক আইটি একাডেমি লিখে দিলাম এবং এটা হচ্ছে সেভ এস টাইপ, আপনি কোন ফরম্যাটে এটাকে সেভ করতে চান, এই যে ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে আমি এটাকে সেভ করতে চাই। আপনি যদি চান এখান থেকে এই যে এরোশনেতে ক্লিক করলে যে পিডিএফ আকারে আমি সেভ, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ, আমি যদি এখানে পিডিএফ সেভ করে দিই বা সিলেক্ট করে দিই, আমি যদি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিই তখন কিন্তু আমার ফাইলটা পিডিএফ আকারেই সেভ হবে। তো আমি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে এটাকে সেভ করতে চাই, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু সেভ হয়ে গেল। এবং এই যে দেখতে পাচ্ছেন টাইটেল বারের মধ্যে উপরে, এর আগে ছিল ডকুমেন্ট 1, এখন কিন্তু এটা বেসিক আইটি একাডেমি নামে এখানে শো করছে এবং এই নামে এটা সেভ হয়ে গেল। তো এটাকে যদি আমি চাই যে আবার মানে একই নামে সেভ করতে, দেখেন আমি পারি কিনা। তো এখান থেকে আমি ফাইলে চলে যাব, যাওয়ার পর এই লেখাটাকে সেভ এজে ক্লিক করবো। যেহেতু এটা সেভ করা আছে এটা আর সেভ হবে না, আমি যখন সেভ দিব এটা অটোমেটিক দেখাবে যে এটা সেভ করা আছে। তো আমি এটাকে কি করতে হবে, এই এখান থেকে ফাইলে যাব, যাওয়ার পর সেভ এজে ক্লিক করব যে এই লেখাটাকে আমি পুনরায় সেভ করতে চাই। হ্যাঁ, তো আমি এখান থেকে সেভ এজে ক্লিক করে দিলাম, দেওয়ার পর সেমভাবে ওই জায়গাটায় চলে আসলে এবং এখান থেকে এই ব্রাউজে ক্লিক করে দিলাম। ব্রাউজে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এখান থেকে আবার এই যে ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক আইটি একাডেমি নামে কিন্তু একটা ওয়ার্ড ফাইল অলরেডি এখানে সেভ করা আছে। তো আমি দেখি এখন ওয়ার্ড ফাইল এই যে বেসিক আইটি একাডেমি সেভ করা যায় কিনা, আমি এখানে সেভ করে দিলাম। দেওয়ার পর দেখেন এটা কিন্তু ওইটার উপরেই সেভ হয়েছে, আলাদা কিন্তু সেভ হইল না। ঠিক আছে, তো আমি এটাকে আলাদাভাবে সেভ যদি করতে চাই আমি এখানে এই যে সেভ এজে যাব, যাওয়ার পরে যে ব্রাউজারে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটাই বেসিক আইটি একাডেমি। আপনি যদি এই একই নামে দেন এই নামের উপরেই কিন্তু এটা সেভ হয়ে যাবে, এটাই সেভ হবে। আমি যদি এটাকে আবার আমি এখান থেকে 01 লাগিয়ে দিলাম, বেসিক আইটি একাডেমি 01, তখন যদি আমি এখানে সেভ করে দিই, এখন যদি আমি এটাকে ফাইল ওপেন করতে চাই, আমি যখন এই ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে ওপেনে যাব, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে বেসিক আইটি একাডেমি একটা, আর এটা হচ্ছে বেসিক আইটি একাডেমি 01 নামে একটা ফাইল কিন্তু ওপেন হয়েছে। এটা কিন্তু আমি সরাসরি মানে ডকুমেন্টে গিয়েও দেখতে পারি এটা ফাইলটা কোন জায়গায় সেভ হয়েছে। আমি এখান থেকে দিস পিসিতে চলে যাব, আমার যে ফাইলগুলো যেখানে সেভ হয় সেই ফাইলটা আমি ওপেন করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট, আমি যখন এখানে ক্লিক করে দেব, অথবা এখান থেকে আপনি এই ডকুমেন্টে ক্লিক করতে পারেন, এখানেও ডকুমেন্ট দেওয়া আছে। আপনি যদি এখান থেকে এই ডকুমেন্টে ক্লিক করেন তখন কিন্তু আপনি যে ফাইলগুলো সেভ করেছেন সবগুলো ফাইল এখানে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসিক আইটি একাডেমি, এটা হচ্ছে আমার প্রথম ফাইল, আর দ্বিতীয় ফাইল হচ্ছে বেসিক আইটি একাডেমি 01। দুইটাই কিন্তু একই ফাইল, কিন্তু আমি যখন ভিন্ন নাম করেছি এটা কিন্তু ভিন্ন একটা ফাইল হয়ে সেভ হয়েছে।
ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমার যে সেভ করা ফাইল সেটাই ওপেন হবে। তো এটাকে কেটে দিচ্ছি।